বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধুর এই ৭ই মার্চের ভাষণটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? শিক্ষার্থীরা আমরা জানি এটা হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। তো আমরা বঙ্গবন্ধুর এই ভাষণটি যাওয়ার আগে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। ঠিক আছে? দেখো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের পুরোদা ব্যক্তিত্ব। তিনি আমাদের জাতির পিতা। তার জন্ম 1920 খ্রিস্টাব্দের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তার পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়রা খাতুন। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়েও তিনি বহুবার কারাবরণ করেছেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদান অপরিসীম। তিনি বাঙালির স্বায়ত্তশাসনের দাবি ৬ দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে 1969 সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। 1971-এর 25শে মার্চ মধ্যরাত্রের পরে পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতাকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত অস্থায়ী বাংলাদেশ সরকার যুদ্ধ পরিচালনা করে। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 10ই জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে ব্রতী হন। তার সরকারি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান রচনা করে 1972 সালে। 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বাংলাকে বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। 1975 সালের 15 আগস্ট সামরিক বাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তো শিক্ষার্থীরা আমরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেকগুলো তথ্য জেনেছি। ঠিক আছে? আমরা মূল পাঠে যাওয়ার আগে এই পাঠ থেকে কিছু শব্দার্থ জেনে নিই। যদি আমরা শব্দার্থগুলো জেনে নিই তাহলে পাঠটা আমরা সহজে বুঝতে পারবো। ঠিক আছে? দেখো, শব্দার্থ ও টিকা। নির্বাচনের পর 1970-এ অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পর ওই নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় পরিষদ শাসনতন্ত্র রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধানসমূহ বা সংবিধান। ভুট্টো সাহেব পাকিস্তান পিপলস পার্টির তৎকালীন নেতা জুলফিকার আলী ভুট্টো। তিনি পাকিস্তানি সামরিক সরকারের সঙ্গে হাত মিলিয়ে বাঙালি যেন পাকিস্তানের শাসন ক্ষমতায় যেতে না পারে সেজন্য হীন ষড়যন্ত্রে লিপ্ত হন। আরটিসি রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক। সমস্যা সমাধানের কথা বলে প্রেসিডেন্ট ইয়াহিয়া প্রকাশ্যে গোল টেবিল বৈঠক আহ্বান করলেও ভেতরে ভেতরে পূর্ব পাকিস্তানে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিতে থাকেন। মার্শাল ল সামরিক আইন
পাকিস্তানে গণতান্ত্রিক শাসন প্রক্রিয়া নস্যাৎ করার জন্য ১৯৫৮ সাল থেকে সামরিক শাসন চালু করা হয়। উইথড্র প্রত্যাহার, ব্যারাক, সেনা ছাউনি, সেক্রেটারিয়েট, রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র বা সচিবালয়, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, হাইকোর্ট উচ্চ আদালত, জজ কোর্ট জেলা আদালত, সেমি গভর্নমেন্ট আধা সরকারি, ওয়াপদা ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ, ইউনেস্কো, জাতীয় শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। তো শিক্ষার্থীরা আমরা এই পাঠ থেকে কিছু শব্দার্থ জেনেছি, ঠিক আছে? শব্দার্থ যদি জানা থাকে তাহলে আমরা পাঠটা একটু বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখন মূল পাঠে চলে যাই। দেখো, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, লিখেছেন শেখ মুজিবুর রহমান। এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। তিনি ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটি ছিল ১৮ মিনিটের এবং সেই ভাষণে ১০ লক্ষ লোকের উপস্থিতি ছিল। সেই ১০ লক্ষ লোকের উপস্থিতিতেই বঙ্গবন্ধু বাংলাদেশ নামটি ব্যবহার করে একটি ভবিষ্যৎ রাষ্ট্রের নামকরণ করেছিলেন। বঙ্গবন্ধুর এই ভাষণে তিনি সবাইকে ভাই বলে সম্বোধন করেছেন এবং বলেছেন, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকেও আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় ২৩ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। ২৩ বছরের ইতিহাস মুমূর্ষু নর নারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। তো শিক্ষার্থীরা আমরা শুরুতে বঙ্গবন্ধুর ভাষণটি বুঝলাম। তিনি বাংলার মানুষের অধিকারের কথা বলেছেন। বাংলার মানুষ বারবারই বঞ্চিত হয়েছে। বঙ্গবন্ধু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হয়নি, ঠিক আছে? আমরা পরের অংশে যাই। ১৯৫২ সালে রক্ত দিয়েছি, ৫৪ সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে ১০ বছর আমরা আমাদের গোলাম করে রেখেছে। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে ৭ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৬৯ সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। এই অংশ থেকে আমরা বুঝতে পেরেছি যে ৫২ সালেও আমাদেরকে ভাষা আন্দোলনের জন্য আন্দোলন করতে হয়েছে। আন্দোলন করে আমরা আমাদের মাতৃভাষাকে অর্জন করেছি। ৫৪ সালে যুক্ত ফ্রন্টে জয়লাভ করেও বেশি দিন বাঙালিরা ক্ষমতা থাকতে পারেনি। তারপর ৫৮ সালে মার্শাল ল জারি করে বাংলাদেশিকে গুলাম করে রাখা হয়েছে। ৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা আন্দোলন করেন, সে আন্দোলনেও ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬৯ গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে
আইয়ুব সরকারের পতন হওয়ার পরও ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসাবে শাসনতন্ত্র ছিলেন, তিনি গণতন্ত্রের কথা বলেছেন, কিন্তু তারপরেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ঠিক আছে? বঙ্গবন্ধুর পুরো ভাষণেই বাঙালিদের অত্যাচারের কথা বলেছেন, বাঙালিরা যে বারবার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সেই অধিকারের কথাই বঙ্গবন্ধু তুলে ধরেছেন। বঙ্গবন্ধু বারবার বলেছেন, আমাদের এই দেশ যতদিন পর্যন্ত স্বাধীন না হয় ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। তিনি সবার ঘরে ঘরে দুর্গ তৈরি করার কথা বলেছেন এবং যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকেছেন। বঙ্গবন্ধু এই ভাষণে সরাসরি যুদ্ধে অংশগ্রহণের কথা না বললেও যুদ্ধে প্রস্তুত হওয়ার নির্দেশনায় দিয়েছিলেন। এই ভাষণটি যেন বাঙালিকে জাদুর স্পর্শে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। বঙ্গবন্ধু এই ভাষণ থেকে বাঙালিরা প্রেরণা পেয়েছে, শক্তি পেয়েছে, যার ফলে বাঙালিরা ৯ মাস মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে পেরেছিল। বঙ্গবন্ধুর ভাষণে তখন তিনি তার নিজ বাসভবন ধানমন্ডির বাসভবন থেকে তার শাসন কার্য পরিচালনা করেছিলেন। তিনি বলেছিলেন অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে দেওয়ার জন্য এবং খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার জন্য। কারণ আমরা সবাই জানি একটা দেশ পরিচালিত হয় জনগণের খাজনা বা ট্যাক্সে। ঠিক আছে? এবং জনগণকে পাকিস্তানের সরকারের সাথে সর্বপ্রকার সম্পর্ক বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। বঙ্গবন্ধু এই ভাষণটি ছিল একটি অনন্য ভাষণ। এই ভাষণকে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। 1917 সালের 30 অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছেন। ঠিক আছে? এই ভাষণটি একটি অলিখিত ভাষণ ছিল, কিন্তু এই ভাষণটি ছিল একটি অনবদ্য ভাষণ। এই ভাষণের আবেগ, বক্তব্যে, নির্দেশনার কারণেই ভাষণটির অনেক গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক 7টি ভাষণ বাঙালিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের দিক নির্দেশনা দিয়েছে, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে। আর যার ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। ঠিক আছে? তো আশা করি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর এই ভাষণটি বুঝতে পেরেছ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।